প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। আজকের পর্ব নবজাতকের যত্নে করণীয়। গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। আমাদের আজকের আয়োজনমালার শুরুতেই রয়েছে ছোট্ট একটি নাটিকা। আরও আছে আজকের আমন্ত্রিত অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে আলোচনা ও মতবিনিময় সভা। আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আছেন সাদেকা খানম, পরিবার কল্যাণ সহকারী, পেকুয়া, কক্সবাজার। আজকের আলোচনায় কমিউনিটি থেকে অংশগ্রহণ করেছেন গর্ভবতী মা, প্রসূতি মা, কিশোর কিশোরী সদস্যদের বাবা মা এবং কিশোরী। কক্সবাজার স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। এই অনুষ্ঠান রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, শিশু জন্মের পর থেকে 28 দিন বয়স পর্যন্ত তাকে নবজাতক বলে। ছোট্ট একটি প্রাণ সবার জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ। সেই আনন্দকে ধরে রাখতে হলে মা বাবা, আত্মীয়দের নবজাতকের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসে তখন তার শরীরের সব অংশ, যেমন পাকস্থলী, কিডনি, মাথা, ত্বক, অনেক সংবেদনশীল থাকে। শিশুর জন্মের প্রথম ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। জন্মের সাথে সাথে নবজাতককে পরিষ্কার করে তোয়ালে বা কাঁথা দিয়ে পেঁচিয়ে মায়ের শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। নবজাতককে মায়ের কোল ঘেঁষে রাখলে শরীরের উত্তাপে তার ঠান্ডা লাগার সম্ভাবনা কমে আসে এবং বুকের দুধ খাওয়াতেও সুবিধা হয়। কিভাবে যত্ন নিলে নবজাতক সুস্থ থাকবে তা নিয়ে এখন রয়েছে ছোট্ট একটি নাটিকা, নবজাতকের সুস্থতা। নাটকটিতে অভিনয় করেছেন রোজিনা আক্তার রোজি এবং KM সানাউল হক। আরে রাশিদ, তুই আমার চেম্বারে? জি আপা, দিশাকে ডাক্তার দেখাতে আসছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তা ভালোই করেছিস। বউ কই? ওকে শাইলার সাথে বাসায় পাঠিয়ে দিয়েছি। কেন রে, আমার চেম্বারের কাছে এসে তুই বউকে আবার বাসায় পাঠিয়ে দিলি? আসলে তোমার চেম্বারের বাইরে দেখলাম অনেক রোগী বসে আছে, তাই ভাবলাম এ সময় তোমার সাথে দেখা করলে অন্য রোগীদের সমস্যা হবে। এজন্য ওদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে তোমার সাথে দেখা করার জন্য আমি থেকে গেলাম। তোমার রোগী দেখা শেষ হলে তারপর তোমার কাছে খবর পাঠালাম। আচ্ছা, তা বউয়ের এখন কি অবস্থা? আমি তো দেখতে গিয়েছিলাম, তা প্রায় 2 সপ্তাহ হলো, তাই না রে? জি আপা। তখন ওর শরীরে কিছুটা পানি এসেছিল। আমি ওকে যা যা করতে বলেছিলাম সেগুলো করেছে তো? করেছে আপা, যতটা সম্ভব ঘরের মধ্যে হাঁটাচলা করেছে। এতদিন খুব একটা পা ঝুলিয়েও বসতো না। তা ডাক্তার কি বললেন? ডাক্তার বললেন আগামী সপ্তাহের মধ্যে হয়তো ডেলিভারি হবার সম্ভাবনা আছে। সেইভাবেই আমাদের প্রস্তুতি নিতে বললেন। এমন এক জায়গায় ডেলিভারি করাতে বললেন, মানে এমন হাসপাতালে যেখানে সব ধরনের ব্যবস্থা আছে। তা তো অবশ্যই। ডাক্তার বললেন শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যেই নাকি শিশুকে শাল দুধ খাওয়াতে হয়। কিন্তু মা যে বললেন শিশুকে শাল দুধ খাওয়ানো নাকি ভালো নয়। এজন্য মা আমাকে দিয়ে খাঁটি মধুও কিনে রেখেছেন। আরে, এগুলো একসময় দেয়া হতো, কিন্তু এখন এগুলো না খাওয়ানোর জন্যই পরামর্শ দেয়া হয়। তাহলে শোন, আমি বলছি, মায়ের বুকের শাল দুধ হলো শিশুর জন্য সব চাইতে উৎকৃষ্ট খাবার। এটাকে অন্যভাবেও বলা যায়, শাল দুধ হলো শিশুর জন্য প্রথম টিকা। এই দুধের পুষ্টিগুণ অনেক বেশি, তাই জন্মের পর শিশুকে মায়ের বুকের শাল দুধ ছাড়া অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, জন্মের সময় বা পরে কি শিশুর জন্ডিস হতে পারে আপা? হ্যাঁ, হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে তাকে স্বাভাবিক জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিস বলে, যা সাধারণত জন্মের 2 দিন পরে শুরু হয় এবং রোদের তাপে দিলে আবার সেরেও যায়। আচ্ছা, আর কি কি করতে হবে আপা?
তা হলো শিশুকে ঘন ঘন মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এতে শিশুর শরীরে পুষ্টি যোগাবে এবং শিশু ধীরে ধীরে জন্ডিস থেকে মুক্তি পাবে। মা বলছিলেন জন্মের পর শিশুকে কিছুদিন সকাল বিকাল রোদে লাগলে নাকি জন্ডিসের ভাব কমে যায়। যদি স্বাভাবিক জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিস হয় তা সাধারণত জন্মের পরে শুরু হয় এবং নবজাতককে প্রতিদিন আধা ঘন্টা করে সূর্যের আলোতে রাখলে তা ভালো হয়ে যায়। যদি মাত্রা বেশি মনে হয়, যেমন বিলিরুবিন 14 বা তার বেশি হলে হাসপাতালে এনে ফটোথেরাপি দিতে হবে। তখন সেই নবজাতককে কোনোভাবেই রোদে দেওয়া উচিত নয়, বরং এতে তার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আচ্ছা, জন্মের কয়দিন পর থেকে শিশুকে গোসল করানো যাবে আপা? জন্মের 3 দিনের মধ্যে শিশুকে গোসল করানো যাবে না। কারণ হলো শিশুর জন্মের পর তার নাড়ি কেটে তাতে ক্লোরোহেক্সিডিন নামক এক ধরনের ওষুধ দিয়ে দেওয়া হয়। এই ওষুধ একবার লাগানোর পর আর কোনো ওষুধ লাগানোর প্রয়োজন হয় না। ও হ্যাঁ, মনে রাখতে হবে শিশুর নাভি ঝরে যাওয়া পর্যন্ত কোনো অবস্থাতে নাভি ও নাড়িতে পানি লাগানো যাবে না। এটিকে সব সময় শুষ্ক রাখতে হবে। তবে হালকা কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে ফেলা যায়। তাই নাকি আপা? হ্যাঁ, এছাড়া নবজাতকের ত্বকে এক ধরনের সাদা আবরণ থাকে, যা ময়লা ভেবে অনেকে মুছে দেন বা গোসল করিয়ে ধুয়ে দেন। আসলে কিন্তু এই আবরণ নবজাতকের দেহের তাপমাত্রা ধরে রাখে, জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে এবং ত্বককে সুরক্ষা দেয়। তাই এটি সঙ্গে সঙ্গে মুছে ফেলা উচিত নয়। আমি আসার সময় দেখলাম একটা পোস্টারে লেখা আছে জন্মের সময় শিশুদের খুব পাতলা এক ধরনের চুল থাকে, এই চুল কেটে ফেলা ঠিক নয়। ঠিকই দেখেছিস, এই চুল নবজাতকের মাথার তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে, কিন্তু এটি কামিয়ে দিলে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। এছাড়াও লেখা আছে সরিষার তেল যেন নবজাতকের শরীরে না দেওয়া হয়। শোন, আমার সন্তান জন্ম নেওয়ার পর যেন র্যাশ না হয় তাই তাকে নারিকেল তেল দিয়ে ম্যাসেজ করতাম। এতে আমি ভালোই উপকার পেয়েছি। কি যে করব আপা, বুঝতে পারছি না। আমাদের সময় তো এগুলো সবই করা হতো, এখন যে কেন করে না। আচ্ছা, আমি তোকে বলছি, দিশাকে যে ডাক্তার দেখানো হচ্ছে এসব ব্যাপারে সেই ডাক্তারের সাথেও আলোচনা করা যেতে পারে। আচ্ছা আপা, ঠিক আছে, এখন তাহলে আসি। আচ্ছা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ নাটিকাটি উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, এবারে রয়েছে আজকের আমন্ত্রিত অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতামত বিনিময় ও আলোচনা পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা কেমন আছেন? ভালো আছি। আজকে আমরা জানব নবজাতকের যত্নে করণীয় নিয়ে। যখন একটি নবজাতক শিশু সুস্থভাবে পৃথিবীতে আসে তখন সকলেই কামনা করে যেন সুস্থ থাকে। নবজাতকের সুস্থতার জন্য যা করা প্রয়োজন: জন্মের পর পরিষ্কার সুতি কাপড় দিয়ে শরীর মুছিয়ে এরপর মাথাসহ সমস্ত শরীর রেখে ভালোভাবে মুড়িয়ে মায়ের কোলে দিয়ে বুকের সাথে লাগিয়ে রাখতে হবে। জন্মের 1 ঘন্টার মধ্যে নবজাতককে বুকের শাল দুধ খাওয়াতে হবে। এই সময়ে পানি, মধু, চিনির পানি, তেল খাওয়ানো যাবে না। নবজাতক শিশুকে 3 দিনের আগে কোনোভাবেই পানি দিয়ে গোসল করানো যাবে না। অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে এবং 1 মাসের আগে মাথার চুল ফেলা যাবে না। নবজাতককে সংক্রমণ থেকে বাঁচাতে নাড়ি কাটার পর নাভিতে 7.1% ক্লোরোহেক্সিডিন অ্যান্টিসেপটিক দেওয়া, নাভি সবসময় শুকনো রাখা, নাভিতে তেল পাউডার দেওয়া যাবে না। সকালে বা বিকালে রোদের নরম তাপ লাগানো। শীতকালে লক্ষ্য রাখতে হবে যেন ঠান্ডা বাতাস না লাগে। গরম কাপড় পরিয়ে মাথা শরীর ঢেকে রাখতে হবে। শিশুকে ধরার আগে বা কোলে নেওয়ার আগে হাত ধুয়ে নিতে হবে। শিশুকে কোলে নিয়ে কখনো তার মুখের কাছে গিয়ে আদর করা বা কথা বলা যাবে না। আপনাদের মধ্যে যাদের নবজাতক শিশু আছে তারা এগুলোর মধ্যে কোনটি করছেন বা অসুস্থ হলে কিভাবে সমাধান করছেন তা নিয়ে আপনাদের অভিজ্ঞতা বা গল্প শুনব। একজন নবজাতক শিশুর মা এবং পরিবারের সদস্যরা কিভাবে নবজাতকের শিশুর যত্ন নিয়ে সুস্থ আছে তা নিয়ে নিজের অভিজ্ঞতা বা গল্প বলবেন। আসসালামু আলাইকুম, আমি একজন গৃহবধূ।
আমার একজন 17 দিন বয়সী ছেলে শিশু আছে। আমার বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয় ওই দিন জন্মের সাথে সাথে গোসল করায়, পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে আমার স্বজনের কুলে দেয়। পরে হুজুর ডেকে আজান দেওয়ার পর দুধ পান করায়। অনেক মধু খাওয়ানোর কথা বলেছিল, আমার স্বামী খাওয়াতে দেয়নি। এখন সকালে ঘুম থেকে উঠে আমার বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম কাপড় পরিয়ে দিই এবং এখন যখন শীতকাল বাচ্চার চামড়া যেন না ফাটে সেজন্য তাকে নারকেল তেল, অলিভ অয়েল, রসুন মাখিয়ে দিই। এছাড়া তার কাপড় চোপড় বিছানাপত্র রোদে দিয়ে গরম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, শিশুর যেন কোনোভাবে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখি। আমি একজন কিশোরী। আমার পরিবারের 15 দিন বয়সে একটা ছোট শিশু আছে। প্রতিদিন শীতকালীন সময়ে আমি ওকে রোদে নিয়ে যাই, গরম পানি দিয়ে শরীর মুছে দিই। বাচ্চা কান্না করলে তাকে কোলে নিই। শিশুর যেন কোনো ঠান্ডা না লাগে তাকে গরম কাপড় পরাই। বাচ্চার মাকে সহযোগিতা করি যেন ঠিকমতো বুকের দুধ খাওয়াতে পারে। পরিবারের একজন সদস্য হিসেবে আমার পরিবারের নবজাতক শিশু যেন সুস্থ থাকে সে বিষয়ে আমি খেয়াল রাখি এবং পরিবারের সবাইকে খেয়াল রাখতে সহযোগিতা করি। এরপর একজন বাবার গল্প শুনবো যার 1 মাস বয়সের নবজাতক শিশু আছে। আমি একজন 25 দিন বয়সী শিশুর বাবা। আমি আমার বাচ্চাকে প্রতিদিন মায়ের দুধের পাশাপাশি কমলার রসও খাওয়াই যেন আমার বাচ্চা একটু নাদুস নুদুস হয়। এখন আমার বাচ্চার একটু একটু নাক দিয়ে পানি ঝরছে। পাশের ফার্মেসি থেকে বুঝিয়ে ওষুধ খাওয়াচ্ছি। ওষুধ খাওয়ানোর পর দেখছি বাচ্চার অবস্থা আগের চেয়ে একটু খারাপ দেখা যাচ্ছে। তখন আমি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলাম। সেখানে ডাক্তার তাকে ভালো করে দেখে ওষুধপত্র লিখে দিল। সে অনুযায়ী ওষুধ খাইয়ে বাচ্চা আগের চেয়ে একটু সুস্থ। তখন ডাক্তার আমাকে বলল 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো কমলার রস বা অন্য কিছু খাওয়ানো যাবে না। তখন আমি আমার ভুল বুঝতে পারলাম। এখন আমার বাচ্চা শুধু মায়ের বুকের দুধই পান করে। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুকে আর কোনো ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানো যাবে না। বাচ্চা অসুস্থ হলে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে তারপর ওষুধ খাওয়ানো যাবে। এখন আমি ফার্মেসি থেকে বুঝিয়ে আর কোনো ওষুধ বাচ্চার জন্য কিনি না। বাচ্চা যদি কখনো অসুস্থ হয় ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়াবো। এতক্ষণ আমরা একজন নবজাতক শিশুর মা, একজন কিশোরী ও একজন নবজাতক শিশুর বাবার গল্প শুনলাম। এই বিষয়ে এখন আমি কিছু পরামর্শ দিতে চাই। আমরা মায়ের কাছে, একজন নবজাতক শিশুর মায়ের কাছে শুনলাম যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হয় ওই দিনই সাথে সাথে গোসল করানো হয়। আমরা জন্মের সাথে সাথে নবজাতককে গোসল করাবো না, কারণ জন্মের সাথে সাথে যদি নবজাতককে গোসল করানো হয় তাহলে বাচ্চার ত্বকে উপরে একটা সাদা আবরণ থাকে, যে আবরণটা বাচ্চার অনেক উপকার করে। আমরা যদি সাথে সাথে গোসল করাই দিই ওই আবরণটা চলে যায়, তখন বাচ্চা রোগাক্রান্ত হতে পারে। আমরা 72 ঘন্টা পর বাচ্চাকে গোসল করাবো। মায়ের কাছ থেকে আরও জানলাম গোসল করানোর পর বাচ্চাকে শুকনো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে স্বজনের হাতে দেওয়া হয় এবং সবাই নবজাতক নিয়ে আনন্দ করে। আমরা এখন থেকে একটু পরিবর্তন আনবো যা বাচ্চার জন্য খুবই উপকারী। নবজাতককে আমরা শুকনো কাপড় দিয়ে মোড়ানোর পরে মায়ের বুকে দেব এবং জন্মের সাথে সাথেই বাচ্চাকে যত দ্রুত সম্ভব শাল দুধ পান করাবো, যা বাচ্চার প্রথম টিকা হিসেবে কাজ করে। আরও শুনলাম ওই বাচ্চার মাকে ধন্যবাদ জানাই, যেহেতু অনেকে পরামর্শ দিচ্ছে বাচ্চাকে সাথে সাথে মধু পান করানোর জন্য। উনি অনেক ভালো কাজ করেছে, ওনার স্বামী মধু পান করাতে দেয় নাই, ওনাকে ধন্যবাদ। বাচ্চাকে জন্মের পর 6 মাস পর্যন্ত মধু, চিনি, পানি কিচ্ছু খাওয়ানোর দরকার নাই। জন্মের পর থেকে পূর্ণ 6 মাস মায়ের বুকের দুধই যথেষ্ট। মধু, পানি, চিনি দিলে বাচ্চা আরও অসুস্থ হতে পারে। এই জন্য আমরা বাচ্চাকে জন্মের 6 মাস পর্যন্ত কিচ্ছুই পান করাবো না, শুধুমাত্র বুকের দুধ পান করাবো। একজন কিশোরীর গল্প শুনলাম। কিশোরী প্রতিদিন বাচ্চার মায়ের সাথে বাচ্চাকে
যত্ন করার জন্য সহযোগিতা করে, গরম কাপড় পরায়, বাচ্চা কান্না করলে কোলে নেয়, মায়ের কাজে অনেক সহযোগিতা হয়। ধন্যবাদ কিশোরীকে। আমাদের সবার উচিত পরিবারে যখন একজন নবজাতক থাকে মায়ের কিছুটা কাজ বেড়ে যায়। যদি একা সামলাতে যায় তাহলে আমাদের ওই নবজাতকের যত্নে বিঘ্ন ঘটে। তাই আমরা পরিবারের অন্যান্য সদস্যরাও নবজাতকের মাকে সহযোগিতা করব, নবজাতকের যত্নে সহযোগিতা করব। আমরা আরও শুনলাম একজন 25 দিন বয়সী শিশুর বাবার গল্প। ওই বাবা বাচ্চাকে প্রতিদিন কমলার রস দেয়, সাথে মায়ের বুকের দুধ পান করায়। মায়ের বুকের দুধ পান করানোটা ঠিক আছে, তবে সে আরও বলল একটু একটু কমলার রস খাওয়ায়। আমরা আরও জানতে পারলাম ওনার বাচ্চার নাক দিয়ে অল্প অল্প করে পানি পড়ে, যার কারণে সে ফার্মেসি থেকে ঔষধ সেবন করায় নিজে কিনে নিয়ে। আমরা এখন বাচ্চা অসুস্থ হলে ওষুধ খাওয়ানো সেটা ঠিক আছে, তবে আমরা ফার্মেসি থেকে নয়, বাচ্চা কেন অসুস্থ হইল, নাক দিয়ে কেন পানি পড়লো, ওটা দেখার জন্য আমরা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাব। চিকিৎসকের পরামর্শক্রমে আমরা ঔষধ সেবন করাবো। আর কমলার রস 25 দিন বয়সী বাচ্চাকে আমরা দেব না, অবশ্যই 6 মাস পরে খাওয়াতে হবে। এর আগে আমরা বাচ্চাকে 1 ফোঁটা পানিও খাওয়াবো না। বাচ্চাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর চিকিৎসাক্রমে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা সুস্থ হয়, আমরা তাও জানতে পারলাম। ওনাকে ধন্যবাদ চিকিৎসা কেন্দ্রে নেওয়ার জন্য। আমরা আর কখনো নিকটস্থ ফার্মেসি থেকে ডাক্তার না দেখিয়ে ঔষধ সেবন করাবো না। বাচ্চার কোনো ধরনের অসুস্থতা দেখলেই আমরা সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের কাছে যোগাযোগ করব। মা ও নবজাতকের যত্ন কিভাবে নিলে তারা সুস্থ থাকবে তা নিয়ে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন। আমার 25 দিন বয়সী একটি শিশু আছে। আপা, কখন থেকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়াতে পারবো? হ্যাঁ, ধন্যবাদ প্রশ্ন করার জন্য আপনাকে। আপনার 25 দিন বয়সী একটা শিশু আছে। আপনি জানতে চেয়েছেন কখন থেকে আপনি বাচ্চাকে বাড়তি খাবার দিতে পারবেন। আপনি পূর্ণ 6 মাস পর্যন্ত, অর্থাৎ 180 দিন পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। এরপর থেকে আপনি অল্প অল্প করে বাচ্চার উপযোগী বাড়তি খাবার দিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার 2 মাস বয়সী একটি শিশু আছে। ত্বকের যত্ন কিভাবে নিতে পারবো? ধন্যবাদ আপা আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন আপনার 2 মাস বয়সী একজন শিশু আছে, কিভাবে ত্বকের যত্ন নেবেন। 2 মাস বয়সী বাচ্চাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যার জন্য আমরা বাচ্চাকে কোলে নেওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবো। আর ধুলাবালিযুক্ত কাপড় পরাবো না, রোদ্রে দেওয়া কাপড় পরাবো। আমাদের এলাকায় দেখি আমরা সরিষার তেল দিয়ে বাচ্চাকে রোদে রাখা হয়, আমরা ওই কাজটা করব না। নারিকেল তেল বা অলিভ অয়েল মাখিয়ে ত্বকের যত্ন নেব। আর অনেক আত্মীয় স্বজন আছে বাচ্চাকে নিয়ে, আমরা যেটা দেখি এলাকায়, বাচ্চা ছোট বাবু দেখলে সবাই একটু আদর করতে চায়। আমাদের বাচ্চারা আমরা দেখব যেন স্বজনেরা নিয়ে অনেকে দেখি চুমা দেয়, যে কাজটার কারণে বাচ্চার ত্বকে অ্যালার্জির মতো দেখা দেয়, বিভিন্ন র্যাশ দেখা দিয়ে বাচ্চার অনেক মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। আসসালামু আলাইকুম। বাচ্চা অসুস্থ হলে চিকিৎসার জন্য কোথায় নেব, কী করব? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বাচ্চা অসুস্থ হলে আমরা সর্বপ্রথম নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করব। আমাদের পাশে কমিউনিটি ক্লিনিক থাকে কাছাকাছি। যদি আমরা কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে যেতে না পারি তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে আমাদের সিরাদিয়া কমিউনিটি ক্লিনিক আছে, পেকো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমরা কাছাকাছি এখানেই নিতে পারি। কখনো আমরা ফার্মেসি থেকে কিনে ঔষধ খাওয়াবো না। আসসালামু আলাইকুম। আপা, আমি জানতে চাই জন্মের কতক্ষণ পর শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবো? যদি বুকের দুধ না আসে তাহলে শিশুকে কি বাজারের খোটার দুধ খাওয়াতে পারবো? বুকের দুধ বাড়ার জন্য মা হিসেবে আমি কি করতে পারি? ধন্যবাদ আপা আপনার প্রশ্নের জন্য, যেটা আমরা প্রায় পেয়ে থাকি। বুকের দুধ আসে না, অনেক মা জানতে চায় আমরা বুকের দুধ খাওয়াতে যাই কিন্তু বাচ্চা দুধ পায় না। এটা প্রায় মায়ের ধারণা হয়ে গেছে, আমার বাচ্চা দুধ পায় না। আমার বাচ্চা যদি সুস্থ থাকে, দিনে যদি খেলাধুলা যেভাবে করা উচিত একজন স্বাভাবিক বাচ্চা ওভাবে করে, তাহলে আমরা মনে করব আমাদের বাচ্চা দুধ পাচ্ছে। আমাদের অনেকের ধারণা থাকে পাচ্ছে না, অন্যজনের বাচ্চা মোটা, আমারটা মোটা নয় কেন, মোটা হলেই যে শুধু দুধ পায় তা না।
তবে হ্যাঁ, অনেক সময় বাচ্চা বুকের দুধ পায় না, যা আমাদের মায়েদের ভুলের কারণেই। আমরা একটা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে দুধ দেই না। আমরা গ্রামের গৃহবধূরা স্বাভাবিকত ঘরের কাজ সামলাই, সাথে আবার বাচ্চাকে দুধও দেই। এমন মাও আমরা দেখতে পাই যেটা হাতে একটা কাজ আছে। আমাদের এলাকায় যেমন মরিচ বাটা এখনও অনেক ঘরে আছে, এদিকে মরিচ বাটে, ওদিকে বাচ্চাকে আমরা দুধ পান করাই। তখন আপনার হচ্ছে না মরিচ বাটা, হচ্ছে না বাচ্চাকে দুধ খাওয়ানো। আমরা বাচ্চাকে দুধ খাওয়াতে হলে শান্ত হয়ে নীরব জায়গায় বসবো, বা মা একটা আরামদায়ক স্থানে বসবে, একটা চেয়ারে বসে, পারলে আমরা পেছনে একটা বালিশ দিয়ে মেরুদণ্ডটা সোজা করে বসবো। বাচ্চাকে কোলে নেওয়ারও একটা পজিশন আছে, অ্যাটাচমেন্ট পজিশন যদি ভালো না হয় তাহলেও বাচ্চা বুকের দুধ না পেতে পারে। বাচ্চাকে আমরা আশেপাশে খেলাধুলা বা হই হুল্লোড় স্থান আছে, ওখানে দুধ খাওয়ালে বাচ্চারা স্বাভাবিকত দুধ খেতে চায় না। ওই সব স্থান থেকে আমরা সরাই দুধ পান করাবো। আর দুধ পান করানোর আগে মা আরামদায়ক স্থানে বসে এক গ্লাস পানি খেয়ে নেব। তারপরে বাচ্চা যতক্ষণ একটা দুধ পান করতে চায় ততক্ষণ আমরা দুধ পান করাবো। আমরা এমনও দেখি অনেক ক্লায়েন্টের কাছে একটা দুধ খাওয়ায় মা নিজেই ছেড়ে দিয়ে আরেকটা দুধে নিয়ে যায়, যা কখনো বাচ্চা পর্যাপ্ত দুধ পাওয়ার জন্য উপযুক্ত না। একটা দুধ বাচ্চার নিচ থেকে যখন ছেড়ে দিবে তখন আমরা আরেকটা দুধ পান করাবো। কারণ আমাদের দুধে প্রথম স্তরে থাকে তরল টাইপের, ঘন বেশি পুষ্টি সমৃদ্ধ দুধটা থাকে পরে। তো আমরা যদি দুইবারই প্রথম অংশটা খাওয়াই তাহলে দুইবারই প্রথম দুধটা পেল, তখন বাচ্চা সঠিকভাবে বাড়বেও না, সঠিক পুষ্টি পাবেও না, এবং দুধ পায় নাই ওভাবেই থাকবে। আমরা একটা দুধ বাচ্চা যতক্ষণ চায় ততক্ষণ খাওয়াই, পরে আরেকটা দুধ খাওয়াবো। দুধ খাওয়ানোর আগে এক গ্লাস পানি পান করব, নীরব স্থানে বসে খাওয়াবো। পর্যাপ্ত সময় নিয়ে বাচ্চা যতক্ষণ চায় ততক্ষণ দুধ দেব। আর কিছু খাবার আছে যেমন লাউ, মাছ, বা যে মা দেখে এই খাবারটা খেলে আমার বাচ্চা বেশি দুধ পাইছে, ওই মা ওই খাবারটা চয়েস করতে পারে। ওভাবে আমরা আশা করি বাচ্চার দুধ পাওয়াটা সমাধান করতে পারি। একজন মা সঠিকভাবে যদি বাচ্চা পালন করে, মা পুষ্টিকর খাবার খায়, ও মায়েরও আবার পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে। দুধ পায় না ওখানে আপনি মা খাবেন না, শুধু বাচ্চা দুধ পায় না বললে ওটাও হবে না। আমাদের পরিবারের সবার সহযোগিতা করতে হবে, মাকেও একবেলা খাওয়ার বেশি দিতে হবে, বা বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য সময়টাও দিতে হবে। আমরা অনেকে আছি একজন বাচ্চা কি এতক্ষণ দুধ পান করে কাজ চুরি করার জন্য বসে আছে। আমাদের গ্রামে এটাও হয়, ওটার থেকেও মাকে একটু সময় দিতে হবে। আশা করি আমরা এগুলো মেনে চললে বাচ্চার সঠিকভাবে দুধ পান করতে পারবে। এখন আপনাদের সাথে কথা বলবো নবজাতকের যত্নে আমরা যে ধরনের ক্ষতিকর আচরণগুলো করে থাকি তা নিয়ে। তার মধ্যে আমরা কিছু না জেনে করে থাকি, আবার কিছু জানার পরেও করি। তবে যেগুলো ক্ষতিকর তা অবশ্যই পরিবর্তন করা দরকার। আসুন জেনে নেই কোনগুলো ক্ষতিকর আচরণ। মধু, চিনি খাওয়ানো। জন্মের পরপর মুখে মধু বা চিনি দিলে শিশুর কথা মিষ্টি হবে এমন ভুল ধারণা থেকে অনেকেই তা খেতে দেন, কারণ এতে বটালিজম নামের এক রকমের অসুখ হওয়ার আশঙ্কা থাকে। তাই মায়ের দুধ ছাড়া কোনো কিছু খেতে দেওয়া যাবে না। গোসল। নবজাতকের জন্মের পর শরীরে যে আবরণ থাকে তাকে অনেকে অপবিত্র মনে করে গোসল করিয়ে দেন। আসলে গোসল করাতে হবে 3 দিন বা তারও পরে, না হলে অসুস্থতা বাড়তে পারে। কাজল, নজর ফোঁটা দেওয়া। বিপদ আপদ থেকে রক্ষা পেতে অনেকে শিশুর কপালে বা মাথায় ও চোখে তিলক বা কাজল দেন। এই কাজল বা তিলক থেকে চোখে সংক্রমণ হতে পারে কাশি, অ্যালার্জি ও শ্বাসকষ্ট। ঘরে আগুন কিংবা ধূপ জ্বালানো হলে তার ধোঁয়া থেকে বিভিন্ন অসুখ হতে পারে। শরীরে তেল মাখানো। নবজাতকের শরীরে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। শরীরে সরষের তেল দিলে র্যাশ বের হতে পারে এবং বিভিন্ন সংক্রমণ হতে পারে। নবজাতকের নাভির যত্ন। অনেকে শিশুর নাভিতে তেল মেখে রোদে শুইয়ে রাখেন, এতে নাভিতে সংক্রমণ হয়ে অসুস্থ হয়ে যেতে পারে। নিউমোনিয়া বা অন্যান্য ঠান্ডাজনিত অসুখ। যতটা কাপড় পরলে আরাম পায় এবং না ঘেমে যায় ততটাই কাপড় থাকলে ভালো। শীতে নবজাতকের ঠান্ডা লাগবে ভেবে ভারী কম্বল কাপড় দিয়ে ঢেকে রাখেন। কোনো অবস্থায় যেন প্রস্রাব পায়খানা
করে তার মধ্যে বেশিক্ষণ না থাকে। নবজাতককে আগুনের তাপে সেঁক দেওয়া। শীতের থেকে রক্ষা পেতে অনেক জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করে। শিশুদের কোলে নিয়ে আগুনের কাছে যাওয়া যাবে না। নবজাতককে স্পর্শ করা। নবজাতককে দেখতে গেলে বা কোলে নিলে অনেকেই শরীরের যত্রতত্র চুমু দেয় বা মুখের কাছে নিয়ে কথা বলে। এতে রোগ জীবাণুর সংক্রমণ হতে পারে। সবারই উচিত শিশুকে স্পর্শ করার আগে বা কোলে নিতে হলে সাবান পানি দিয়ে হাত ধোয়া। মাঝরাতে দুধ খাওয়ানো। অনেক মা মনে করেন মাঝরাতে উঠে না খাওয়ালে খিদে পাবে, তাই ঘুম থেকে তুলে খাওয়ান। তা না করাই ভালো। শিশু যখন নিজেই ঘুম থেকে জেগে যাবে তখন খাওয়ানোই ভালো। আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এর মধ্যে কোনগুলো ভালো অভ্যাস এবং খারাপ অভ্যাস মনে হচ্ছে? এই অভ্যাসগুলোর মধ্যে যদি কিছু পরিবর্তন করতে হয়, তবে কোনগুলো পরিবর্তন করতে চান বা করলে উপকার হয়, এই বিষয়ে তিনজনের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ছোট বাচ্চাকে অনেক সময় আমরা আদর করে কোলে নিই বা ধরি, কিন্তু হাত না দিয়ে বাচ্চাকে ধরলে তার মাধ্যমে বাচ্চার যে অনেক ধরনের অসুখ হতে পারে, সেটা আমরা জানতাম না। আজকের অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে জানতে পারলাম হাত না দিয়ে ছোট বাচ্চাকে ধরলে জীবাণুর মাধ্যমে বাচ্চার অনেক রকম অসুখ হতে পারে। সেজন্য এখন থেকে ছোট বাচ্চাকে ধরার আগে সাবান পানি দিয়ে ভালো করে হাত দিয়ে নেব। এ বিষয়ে এখন থেকে সচেতন থাকবো। সালাম আলাইকুম। এতদিন আমরা না জেনে জন্মের পর নবজাতক শিশুকে মধু পানি এগুলা খাওয়াতাম, কিন্তু আজকে অনুষ্ঠানে আপা যেটা আলোচনা করলেন তাতে আমরা বুঝতে পারলাম জন্মের পর নবজাতক শিশুকে মধু পানি বা অন্যান্য খাবার খাওয়ানো মোটেও উচিত নয়। জন্মের পর পর শিশুকে শাল দুধ এবং মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। এখন থেকে আমরা এ ব্যাপারে সচেতন থাকবো এবং জন্মের পর নবজাতককে মধু পানি বা অন্যান্য খাবার মুখে দেব না। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের আমন্ত্রিত অতিথির সাথে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতামত বিনিময় ও আলোচনা পর্ব। ধন্যবাদ সাদেকা খানম, পরিবার কল্যাণ সহকারী, পেকুয়া, কক্সবাজার, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন প্রজন্ম কথা অনুষ্ঠানের তৃতীয় পর্ব, নবজাতকের যত্নে করণীয়। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। নবজাতকের যে কোনো বিপজ্জনক লক্ষণ বা জটিলতা দেখা দিলে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল বা ডাক্তারের কাছে নিতে হবে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারবেন। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন, যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, নবজাতকের যত্নে করণীয়। প্রত্যেক শিশুরই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই তাদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয় প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল।